এসএসসির প্রথম দিনের পরীক্ষা শেষ, ভোগান্তি ছাড়াই অংশগ্রহণের সুযোগে সন্তুষ্ট শিক্ষার্থীরা। নকলমুক্ত পরিবেশ দাবি অভিভাবকদের। সংরক্ষিত নারী আসন নির্বাচনে বিএনপি জোট ও 11 দলীয় ঐক্যের মনোনয়ন জমা, ভোট গ্রহণ 12ই মে। সরবরাহ বৃদ্ধির ঘোষণাতেও পেট্রোল পাম্পে কাটেনি জ্বালানি সংকট, মিলছে না চাহিদা মাফিক তেল, সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের তাগিদ। এবং নওগাঁয় শিশুসহ একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা, টেকনাফের বাহারছড়া পাহাড় থেকে 3 মরদেহ উদ্ধার। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবারে জানাবো বিস্তারিত। এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। সকাল 10টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর 1টা পর্যন্ত। এবার পরীক্ষায় বসেছে 18,57,344 জন শিক্ষার্থী। আজ অনুষ্ঠিত হয়েছে বাংলা বিষয়ের পরীক্ষা। মাধ্যমিকের পরীক্ষা চলবে 20 মে পর্যন্ত। এদিকে যানজট এড়াতে সকাল 8টার মধ্যে এসএসসি পরীক্ষা কেন্দ্র খোলার সিদ্ধান্তে খুশি শিক্ষার্থীরা। আর অনেক অভিভাবক বলেন, নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে শিক্ষা মন্ত্রণালয়ে গৃহীত পদক্ষেপ ইতিবাচক। তাহসিন তারিনের প্রতিবেদন। দেশজুড়ে মঙ্গলবার সকাল 10টা থেকে শুরু হয়েছে এবারের এসএসসি ও সমমান পরীক্ষা। 11টি শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষায় অংশ নিচ্ছে 18,57,344 জন। এর মধ্যে ছাত্র 9,30,305 জন এবং ছাত্রী 9,27,039 জন। প্রথম দিনে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই কেন্দ্রে যেতে পেরেছেন শিক্ষার্থীরা। রাস্তাঘাটে এখন যানজটের সেটা ঠেকাতে হলে আমাকে একটু 1.5 ঘন্টা 1 ঘন্টা আগেই আসতে হবে। তো এটা খুবই ভালো সিদ্ধান্ত হয়েছে আমার মনে হয়, যে 8:30 থেকে সেন্টারে ঢোকা যাবে। বাসা থেকে আসার সময় কোনো জ্যামজটের মধ্যে আমাদের পড়তে হয়নি। আমরা অনেক ফ্রি রোডের মাধ্যমে এসেছি। প্রিপারেশন ভালোই, গত 2 দিন ধরে পড়াশোনা করছি, সাদা পড়াইছে। খুলনা মহানগরী ও জেলার 86টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় মাধ্যমিক পরীক্ষা। অংশ নিচ্ছে 29,545 জন। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে সার্বিক প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ড। এবার কেন্দ্রগুলোতে চালু হয়েছে সাইলেন্ট এক্সপেলের বিধান। এদিকে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পরীক্ষা দিচ্ছে 1,07,651 জন শিক্ষার্থী। জেলা স্কুলের কেন্দ্র সচিব বলেন, প্রতিটি হলে বসানো হয়েছে সিসি ক্যামেরা। পরীক্ষার্থীদেরকে আমরা যথাসময়ে পরীক্ষা হলে প্রবেশ করতে দিয়েছি এবং কোনো রকমের ডিভাইস শিক্ষার্থীরা নিয়ে আসতে পারে না, আমরা গেটেই তাদেরকে চেক করে করেছি। এছাড়া দিনাজপুর বোর্ডের অধীনে 1,81,854 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। গত বছরের তুলনায় এবার সেখানে পরীক্ষার্থী কমেছে 566 জন। সিলেটেও ভোগান্তি ছাড়াই প্রথম দিনের পরীক্ষা দিয়েছেন মাধ্যমিকের শিক্ষার্থীরা। তবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান অভিভাবকরা। বিদ্যুতের যে বিভ্রাট লোডশেডিং এর কারণে আসলে তার পড়াশোনার মনোসংযোগ যেটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। ম্যাট্রিক পরীক্ষা দিতে পারছি, এখন কারেন্টের বিভ্রান্তি লাগবে, তো আমরা গার্জিয়ান তো করবো। এবার নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে শিক্ষা প্রশাসন। কেন্দ্র এলাকায় 200 গজের মধ্যে 144 ধারা জারি করে বহিরাগতদের প্রবেশ সীমিত করা হয়েছে। কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন সহ ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ থাকবে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি জোট এবং 11 দলীয় ঐক্য। সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে নিজেদের মনোনয়ন জমা দেন জোট দুটি প্রার্থীরা। আজ বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। বুধবার ও বৃহস্পতিবার 2 দিন রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই বাছাই করবেন। আমার কাছে রেশিও অনুযায়ী এনসিভির একটা, আমরা বাকি 4টা আসনকে আমাদের শরিক দলের জন্য আমাদের যে পলিটিক্যাল কমিটমেন্টের জায়গা থেকে নির্বাচনী সমঝোতার বিভিন্ন পর্যায়ে আমাদের জোটকে
আমরা অ্যাকোমোডেট করেছি, মূল্যায়ন করেছি। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা একসাথে কাজ করব, এটাই আমাদের কমিটমেন্ট ছিল। এ বিষয়ে আরো জানাতে নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম আর আসাদ। আমরা চলে যাচ্ছি তার কাছে। আসাদ, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা দেওয়ার সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে জানাবেন? সোনিয়া, শুরুতেই জানিয়ে রাখি যে সংরক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদে যে সংরক্ষিত নারী আসনের যে নির্বাচনটি হয় আসলে মূলত সেখানে আসলে যে মূল যে নির্বাচনটি ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ এবং সেখানে 300টি আসনের মধ্যে আসলে যে রাজনৈতিক দলগুলো থাকে এবং স্বতন্ত্র প্রার্থীরা যারা থাকেন তাদের আসলে এই যে ভোটের এবং সংসদীয় আসন গ্রহণের উপরে আসলে সংসদীয় আসনের আসন বন্টনটি আসলে নিশ্চিত করা হয়। এবং এরই ধারাবাহিকতায় আমাদেরকে কিছুদিন আগেই কিন্তু নির্বাচন কমিশনের যিনি সিনিয়র নির্বাচন কমিশনের যিনি সচিব রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে বিএনপির যে জোট রয়েছে তারা 36টি এবং 11 দলীয় ঐক্য যেটা জামায়াতের নেতৃত্বাধীন সেখানে তারা 13টি এবং একটি আসন সংরক্ষিত নারী আসনে পাবেন যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তাদের পক্ষ থেকে। এবং আজকে আমরা দেখেছি সকাল থেকেই, আজকে যেহেতু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, আমরা দেখেছি সকাল থেকেই আসলে যারা সংরক্ষিত নারী আসনের প্রার্থী হতে চান, যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা মনোনয়নপত্র জমা দিতে এসেছিলেন। এবং এখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে বিএনপির থেকে যে 36 জনের নাম উল্লেখ করা হয়েছে সেখান থেকে কিন্তু তারা সবাই একসঙ্গে আসছেন না, তারা কিন্তু জনে জনে আসছেন। কেউ কেউ আছে প্রতিনিধির মাধ্যমে আসলে তাদের মনোনয়নপত্রটি আসলে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়ে দিচ্ছেন। আর 11 দলীয় জোটের বিষয় যদি জানাই, সেক্ষেত্রে তারা দলীয়ভাবে আসলে সবাই এসেছিলেন এবং তাদের যে 13 জনের নাম তারা কিন্তু প্রস্তাব করে গিয়েছেন এবং জমা দিয়ে গেছেন। এবং তারা রিটার্নিং কর্মকর্তার কাছে কিন্তু প্রত্যেকটি কাগজ নিয়ে যারা যে সপক্ষে যে যুক্তি উপস্থাপন সেটি কিন্তু তারা করেছেন এবং আলোচনার ভিত্তিতেই কিন্তু তারা দিয়েছেন। এবং পরবর্তীতে তারা একটা ব্রিফিংও করেছেন। তাদের দলের পক্ষ থেকে হামিদুর রহমান আজাদ কথা বলেছেন এবং তিনি আসলে জানিয়েছেন যে নির্বাচনটি যেটি হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জাতীয় সংসদ অধিবেশন এখনো চলছে, সেই সংসদে যেন বিরোধী দলকে আরও শক্তিশালী অবস্থানে নেওয়া যায় এবং জনগণের পক্ষে কথা বলা যায়, সেজন্যই আসলে তারা নারী আসনের যে প্রার্থীদেরকে সেটাকে বিবেচনায় রেখেই তারা মূলত প্রার্থী তার বিষয়টি তারা বিবেচনা করেছেন। আর বিএনপির পক্ষ থেকে যারা আসছেন সেই 36 জনের মধ্য থেকে এখন পর্যন্ত আমরা দেখেছি প্রায় 10-15 জনের মতো তারা উপস্থিত হয়েছিলেন এবং তারা জমা দিয়ে গিয়েছেন। এবং আপনি এখনও কিন্তু বেশ কয়েকজন রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলছেন। তারা যে বিষয়টি বলছেন যে বিএনপির যে নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের যে দিক নির্দেশনা রয়েছে এবং দলীয় যে চিন্তা ভাবনা রয়েছে সেটিকে আসলে তারা সংসদে বাস্তবায়নের চেষ্টা করবেন। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল নির্বাচন কমিশন থেকে সবশেষ এবং বিকেল 4টা পর্যন্ত এই মনোনয়নপত্র জমা চলবে। সোনিয়া। আসাদ, আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুপুরে সিরাজগঞ্জে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই পরোয়ানা জারি করেন। এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে নিয়ে কটূক্তির অভিযোগে মানহানির মামলা হয় তার বিরুদ্ধে। 26 মার্চ এক অনুষ্ঠানে জ্বালানি মন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন আমির হামজা। জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধির ঘোষণা দেয়া হলেও চিত্র পাল্টায়নি ফিলিং স্টেশনগুলোর। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না পরিবহন চালকরা। মোটরসাইকেল চালকরা সর্বোচ্চ 10 লিটার পর্যন্ত অকটেন নিতে পারছেন, রাইড শেয়ারিং বা পেশাদার চালকদের জন্য যা অপ্রতুল। তার উপর অনেক পেট্রোল পাম্প এখনো বন্ধ থাকায় ভোগান্তি থেকেই যাচ্ছে। দাম বাড়ানো তো আমরা সঠিক টাইমে তেল পাচ্ছি না। 7টা বাজে সিরিয়ালে ধরেছি, এখন তেল পাই মহাখালী সিরিয়াল ধরেছে রেল লাইনের উপর। রেল টিকিট সিরিয়াল চালু করতে এই পর্যন্ত আসে। আগে যে পরিমাণ 120 টাকা যেটা ছিল এখন তো 140 হয়েছে, তাহলে তেলের পরিমাণ আমরা কম পাচ্ছি। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর ফিলিং স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুদাসির আলী। আমরা চলে যাচ্ছি তার কাছে। মুদাসির, পেট্রোল পাম্পে এই মুহূর্তে চিত্র কেমন দেখছেন আপনি জানাবেন?
সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধির যে কথা বলা হয়েছিল তার ছিটে ফোটাও কিন্তু এখন অনেক পাম্পে দেখা যাচ্ছে না। বিশেষ করে মহাখালী রয়্যাল ফিলিং স্টেশনে তো একদম বলা চলে সেটার কোনো প্রমাণই দেখা যাচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে জ্বালানি তেলের জন্য, অকটেন ডিজেলের জন্য কি পরিমাণ যানবাহনের সারি, তারা প্রত্যেকে নিতে আসছেন, কিন্তু তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে এখানে কিন্তু তাদের যে চাহিদা সে অনুযায়ী কিন্তু তারা খুবই কম পাবেন এবং তাদের স্টকে যেটি আছে সেটি খুবই সীমিত এবং এটি দিয়ে কিন্তু তাদের একদিনের জন্য হবে কিনা সেটি নিয়েও কিন্তু তাদেরকে জানানো হয়েছে যে এটা দিয়ে একদিনেও ঠিকমতো চালানো যাবে না, এই পরিমাণ তারা তেল দিতে পারবেন, এর বেশি কিন্তু দিতে পারবেন না। এবং আজকে কিন্তু তারা ডিপো থেকে জ্বালানি তেলের সরবরাহ কিন্তু সেভাবে পাচ্ছেন না। আমরা এই মুহূর্তে এই ফিলিং স্টেশনে একজন কর্মরত ব্যক্তির সঙ্গে কথা বলবো। জি, একটু জানাবেন আজকে আপনাদের কতটুকু আছে স্টকে, মানে একটু জানাবেন। আমাদের স্টকে সকাল থেকে ছিল হচ্ছে যে 700-র মতো আর কি। আমরা অলরেডি সকাল থেকে সেল দিই, এখন বর্তমানে আমাদের আছে 150-র মতো, 160 থেকে 70-এর মতো আর কি আছে। আমরা তো বড় গাড়িতে দেওয়া সম্ভব না, কারণ আমরা বাইকে আর কি অল্প অল্প করে অন্তত ভোগান্তিটা কমানো ট্রাই করতেছি আর কি, বাইকে দিয়ে আর কি। কতটুকু দিচ্ছেন? বাইকে আমরা হচ্ছে যে 500 করে দিচ্ছি আর কি, 500 টাকা করে দিচ্ছি আর কি, কারণ তেল অল্প থাকাতে আমরা বাড়াইতে পারতেছি না, এই কারণে 500 করে আর কি আপাতত দিচ্ছি আর কি। আচ্ছা, আর ব্যক্তিগত গাড়ি আমরা হচ্ছে যে সর্বোচ্চ হচ্ছে যে 2000-2500 টাকার করে দিচ্ছি আর কি। মানে টাকার ফিগারটা বলছি কারণ লিটার তো আমরা বাড়াইতে পারছি না, মানে 2500 করে আর কি দিচ্ছি আর কি। আজকে কি ডিপো থেকে আপনারা জ্বালানি তেলের সরবরাহ পাচ্ছেন কি? না, আজকে আমাদের কোনো বরাদ্দ নাই, আজকে ডিপো থেকে আমাদেরকে কোনো বরাদ্দ দেওয়া হয়নি। এখন আগামীকালকে আমরা 11:30 পরে জানতে পারবো আর কি আমাদের বরাদ্দ পাবো কি না। এই কারণে ধরুন আমাদের জন্য খুব টাফ হয়ে যাচ্ছে আর কি, মানে পরিবেশটা সামাল দেওয়া আর কি। জি সোনিয়া, যেরকমটি উনি বললেন যে তারা যে ডিপো থেকে আজকে যে পাবেন সেটিও কিন্তু তাদের ভিতরে এক ধরনের সন্দিহান আছেন। তো যেটি বলা হয়েছিল জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধির কথা, সেটি কিন্তু তারা বলছেন যে তারা সে অনুযায়ী কিন্তু সেভাবে দেখছেন না এবং তারা কিন্তু সে অনুযায়ী সাধারণকে দিতে পারছেন না এবং এ নিয়ে তারাও বেশ ভোগান্তির মধ্যে রয়েছেন এবং এ নিয়ে জনসাধারণের ভোগান্তি আছে। এদিকে কিন্তু জনসাধারণে অনেকেই জানিয়েছে যে জ্বালানি তেলের যে দাম বৃদ্ধি করা হয়েছে এ কারণে কিন্তু জিনিসপত্রের দামও কিন্তু ইতিমধ্যে বাজারে বেড়েছে বলে তারা দেখতে পেরেছেন। তো সোনিয়া, জ্বালানি তেলের সরবরাহর যে বিষয় এবং যে সংকট সেটি নিয়ে এই ছিল আমার কাছে বলার মতো তথ্য। মুদাসির, আপনাকে ধন্যবাদ। 19 এপ্রিল পর্যন্ত দেশে 1,22,633 মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। ডক্টর জাহিদ বলেন, দেশে জ্বালানি তেলের মজুত কিংবা সরবরাহে কোনো সমস্যা নেই। গত ঈদের সময় এই সরকার খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে সেই সংকটটাকে হতে দেয়নি। একই রকম প্রচেষ্টা আমাদের থাকবে। এটা শুধু সংকট হওয়া না হওয়ার ব্যাপার না। যে মানুষগুলো পরিশ্রম করেন, কাজ করেন, তারা তাদের উৎসবের সময় তাদের পরিবারের সাথে আনন্দের সাথে উৎসব উদযাপন করবেন, সেটা একটা গণতান্ত্রিক সরকারের গুরুত্বপূর্ণ প্রায়োরিটি। নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিনগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। সকালে পুলিশ 4 জনের মরদেহ উদ্ধার করে। নিয়ামতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 4 জনের লাশ উদ্ধারের বিষয়ে তদন্ত করা হচ্ছে। এরপর হত্যা কিংবা আত্মহত্যার মোটিভ জড়িত কিনা সেই বিষয়টি বোঝা যাবে। কক্সবাজারের টেকনাফে বাহারছড়া উত্তর শিলখালীর পাহাড় থেকে 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল 10টার দিকে আমিনুল ইসলাম রুবি, মুজিবুর রহমান এবং নূর বশরের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, এলাকার কিছু লোক বাহারছড়া উত্তর শিলখালীর পূর্বপাড়া পাহাড়ে কাজ করতে গেলে 3 জনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে। কক্সবাজারের টেকনাফে চলছে রমরমা আদম ব্যবসা। চাকরির প্রলোভনে পাসপোর্ট ছাড়াই সাগর পথে মালয়েশিয়ায় পৌঁছে দেওয়ার কথা বলে শত শত যুবককে বিভ্রান্ত করছে পাচারকারী চক্র। অনেকের সলিল সমাধির ঘটনাও ঘটছে। পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আফসার কবির আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। টেকনাফের বাহারছড়ার যুবক রিদওয়ান মাত্র 6 মাস আগে বিয়ে করেন তিনি। উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে কৌশলে সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য ঘর থেকে বের করে আনেন মানব পাচারকারী চক্রের দালালরা।
সম্প্রতি আন্দামান সাগরে 250 জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার শূন্যতা ভর করেছে রিদওয়ানের পরিবারে। কনফার্ম নিশ্চিত পাইরা তারপরে গরম যাইরা আর বিভিন্ন জনে আর এনেকে অবস্থা দেখলাম যে আর দুনিয়া তো নারা গলাই চালালে দেন করি হলো চাল করি আর বাবা নিয়ে গই বউ অসুস্থ ও বাজে কো আয় তোরা তো বিচার চাই বাবা চিন্তাই চাই চিন্তা হলে চিন্তা চাই মরা ফেরা আর মরা চাই আর বাবা ও বাজি আর তো কিছু না দুনিয়ার বউ ছিল তিনি। শুধু রিদওয়ানের পরিবার নয়, কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকার এমন শতাধিক পরিবারে মাতম চলছে। নিখোঁজ স্বজনের খোঁজে তারা ছুটছেন থানা, জনপ্রতিনিধির দ্বারে দ্বারে। অনেকেই নিশ্চিত ডুবে যাওয়া ওই ট্রলারেই ছিলেন তাদের প্রিয়জন, কিন্তু তারা বেঁচে আছেন নাকি মারা গেছেন সেই প্রশ্নের উত্তর নেই কারো কাছে। মালয়েশিয়া বুড়ো তুই বুড়ো কত ফোনি তো শনিবারে বুড়ো খুলে দিয়ে আজ তোমার আবার কোনো কিছু খবর না বাজি বুতাম ডুবে গিয়ে কর তারা বাবা গর্ভবতীবেলা তারা জানাই দিই। মা বাবার কোলকে খালি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এলাকাবাসী এই টেকনাফের সচেতন মহল জোর দাবি জানাচ্ছে। মানব পাচারে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। মানব পাচারের অপরাধের সাথে যে সকল অপরাধী সম্পৃক্ত আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা যা কিছু আছে তা ব্যবহার করে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। সম্প্রতি টেকনাফের এক অনুষ্ঠানে মানব পাচার প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মানব পাচার রোধ করার জন্য ইতিমধ্যে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদের নির্দেশনা দিয়েছি, যে সমস্ত পয়েন্টে এগুলো হয় এবং যেখানে যেখানে যায় সে সমস্ত বিষয়গুলো তারা পরীক্ষা নিরীক্ষা করে একদম অর্গানাইজড ওয়েতে খুব সুশৃঙ্খলভাবে তারা নামবে। মানব পাচারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে টেকনাফের মতো এলাকাগুলোতে পাচার চক্রের ভয়াবহতা ও অপরাধের মাত্রা আরও বাড়বে বলে মনে করেন সবাই। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। দেশে আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে ইলিশের উৎপাদন। মাত্র 2 বছরের ব্যবধানে মাছটির উৎপাদন কমেছে 12.5%, পরিমাণের হিসেবে যা 71,000 টনেরও বেশি। দেশের জিডিপিতে ইলিশের প্রায় 1% অবদান রয়েছে উল্লেখ করে পরিস্থিতিকে উদ্বেগজনক বলছেন মৎস্য গবেষকরা। সমস্যা চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তারা। কামাল হোসেনের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ, এই প্রাতিষ্ঠানিকতার বাইরেও বহুকাল থেকেই বাঙালির ইলিশ প্রীতির কথা সুপরিচিত, কারণ এটি গণমানুষের মাছ। তবে সেই মাছটি আজ দেশের 90% মানুষের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে। আকার ও মান ভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2,500 থেকে 3,000 টাকায়। আয়ত্তের বাইরে। আমিও লাস্ট কবে কিনেছি বা খুশি মনে কিনেছি, আই ডো নট রিমেম্বার। এখন উৎপাদন বাড়ানোর জন্য তো সার্টেনলি একটা কিছু করতেই হবে। অনেক সময় বাচ্চারা খুব কান্নাকাটি করে, বাধ্যতামূলক কষ্ট করে অন্য বাজার কম নিয়ে হেল্পার নিতে হয়। আগে এর থেকে ডাবল মাছ পেতো, অন্ত মাছ ওই হিসাবে নাই, ওই হিসাবে খুবই কম। এই টাইমে আমরা প্রতিদিন দোকানদারি করতাম 1.5 লাখ 2 লাখ টাকা, আজকে সারাদিনে বেঁচে 7,000। 2024-25 অর্থ বছরে দেশে প্রায় 5 লাখ টন ইলিশ উৎপাদিত হয়েছে, যা বিগত 8 বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে 2023-24 অর্থ বছরে উৎপাদন দাঁড়ায় 5,29,487 টনে এবং 2022-23 অর্থ বছরে রেকর্ড উৎপাদন হয় 5,71,342 টন। ইলিশ উৎপাদন অব্যাহত রাখতে সমস্যা চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন মৎস্য গবেষকরা। গত 2 বছরে প্রায় 12-12.5% কমে গেছে। এটা খুবই অ্যালার্মিং, কারণ এটা হিউজ কমে যাওয়াটা 10-15-20 বছর ধরেই কিন্তু আস্তে আস্তে বাড়ানো হয়েছে ইলিশের উৎপাদনটা। বিভিন্ন ধরনের প্রজেক্ট নেওয়া, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড নেওয়ার ফলে গভর্নমেন্টের দিক থেকেই হয়েছে। তো এখন এসে কেন কমছে এটা আইডেন্টিফাই করা উচিত। শুধু যে স্বাদের মাছ, জাতীয় মাছ তা তো না, ইকোনমিতে একটা বড় ভূমিকা আছে। কিছু শর্ট টার্ম ইমিডিয়েটলি যেটা করা যাবে, কিছু মিড টার্ম, কিছু লং টার্ম উদ্যোগ নেওয়া। ইলিশের উৎপাদন যে বাড়ায় নিয়ে আসা হয়েছিল, তার মানে কিছু স্ট্র্যাটেজি তো নেওয়া হয়েছিল, তার মানে ওই স্ট্র্যাটেজিগুলো কোনো কারণবশত এখন কাজ করতেছে না। মাছ ধরা বন্ধ থাকাকালীন জেলেদের জন্য পর্যাপ্ত প্রণোদনার তাগিদ দেন এই গবেষক। যারা এই ইলিশ ধরার সাথে জড়িত জেলে, তাদেরকে ইনসেন্টিভ দেওয়া, যে সময়টা বন্ধ থাকবে সেই সময় তারা যাতে স্বাচ্ছন্দ্যে চলতে পারে, তাদের যাতে জীবন জীবিকা যাতে হ্যাম্পার না হয়, তাদেরকে ওন করাইতে হবে। মাছটা যদি বড় হয়, এই সময় যদি আপনি না ধরেন,
বড় মাছ বিক্রি করলে আপনার লাভ বেশি হবে। বিশ্বে মোট উৎপাদিত ইলিশের ৮০%-এরও বেশি আহরিত হয় এই দেশের নদ, নদী, মোহনা ও সাগর থেকে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দেশের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আজ থেকে আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া পরিস্থিতির পূর্বাভাস অনুযায়ী ২৬ এপ্রিল পর্যন্ত ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বিস্তীর্ণ অঞ্চলে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া খুলনা ও রাজশাহী বিভাগের ২-১ জায়গায় তাপমাত্রার পারদ চড়তে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর দিয়ে আজ থেকে টানা ৪ দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করে সীমান্ত সিল করা হয়েছে। শুধুমাত্র জরুরি চিকিৎসা ভিসাধারী বাংলাদেশি সহ ভারতীয় ইমিগ্রেশন ব্যবহার করে যাতায়াত করতে পারবে। দেশটির কোচবিহার জেলা ম্যাজিস্ট্রেট শ্রী জিতিন যাদবের জারি করা বিবৃতি অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ৩ মাস বন্ধ থাকার পর পটুয়াখালীর আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট উৎপাদনে ফিরেছে। কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে প্রায় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ। এতে দক্ষিণাঞ্চল সহ দেশের অন্যান্য এলাকায় লোডশেডিং কিছুটা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তারিকুল ইসলাম তুহিনের তথ্যে তাহসিন তারিনের প্রতিবেদন। কয়লা সংকটের কারণে ১১ই জানুয়ারি পটুয়াখালীর আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। দীর্ঘমেয়াদী কয়লা সরবরাহ চুক্তি চূড়ান্ত না হওয়ায় জ্বালানি সরবরাহ ব্যাহত হয় এবং উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ফলে দেশের অন্যতম বৃহত্তর কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রটির সক্ষমতা দীর্ঘ সময় অব্যবহৃত থাকে। দীর্ঘমেয়াদী জ্বালানি সরবরাহ চুক্তি সম্পন্ন না হওয়ায় অনিশ্চয়তায় পড়লেও সংকট কাটিয়ে উৎপাদন শুরু করে দেশের অন্যতম বড় এই বিদ্যুৎ প্রকল্পটি। বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক তৌফিক ইসলাম জানান, একটি ইউনিট চালু করা সম্ভব হয়েছে, ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে। একটা ইউনিট অপারেশনে আসছে, এটা এখন ৪০০ মেগাওয়াটের মতো পাওয়ার দিচ্ছে আর কি ধীরে। আমাদের কয়লার সাপ্লাই আসতেছে, যার কারণে আর কি একটু হয়েছে, তাহলে আসলে আপনার মে মাসে চালু হবে। আর বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক জানান, কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় চালু হলে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। সামনে যে গরমের সময় আসতেছে, যখন পিক ডিমান্ড থাকবে, তখন আমরা পূর্ণ সক্ষমতায় প্ল্যান্টটা চালু করতে পারবো বলে আশা করতেছি। এবং এই প্ল্যান্টটি পূর্ণ সক্ষমতায় চললে মোট জাতীয় চাহিদা ৭ থেকে ১০% বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। বর্তমান প্রেক্ষাপটে জ্বালানি সংকট ও বৈশ্বিক বাজারের অস্থিরতার মধ্যে কেন্দ্রটি দ্রুত পূর্ণ সক্ষমতায় চালু করা গেলে তা বিদ্যুৎ খাতে স্বস্তি আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। নাটোর সহ দেশের মাঠে ঘাটে ছড়িয়ে পড়েছে পার্থেনিয়াম নামক বিষাক্ত আগাছা। 2 থেকে 3 ফুট উচ্চতার, দেখতে ধনে গাছের মতো হয়। এটি মানুষ, গবাদি পশু ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকারক। এখনই এর বিস্তার রোধে পদক্ষেপ নিতে হবে বলছেন কৃষিবিদ ও চিকিৎসকরা। জাহিদ হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। নাটোরের পতিত জমি থেকে শুরু করে কৃষি জমিতে ছড়িয়ে পড়েছে মানুষের জন্য ক্ষতিকর আমেরিকান গুল্ম প্রজাতির পার্থেনিয়াম। কয়েক বছর ধরে এই বিষাক্ত উদ্ভিদটির বিস্তার নাটোরে বেড়েই চলেছে। নাটোরের বিভিন্ন ইউনিয়নে রেল লাইন ও রাস্তার ধারেও দেখা মিলছে বিষাক্ত এই আগাছার। এই গাছটা যদি পদক্ষেপ না নেয় প্রদর্শন, তাহলে তো অনেক হয়ে যাবে। হয়ে গেলে তো আমাদের সমস্যা। প্রশাসনের দিকে শাসন করবো যাতে এই গাছটা না থাকে এখানে। এটা আমাদের প্রাকৃতিক বা মানুষের উপরে বিভিন্ন ধরনের ক্ষতি আনতে পারে। এই আগাছা গবাদি পশুর শরীরে লাগলে পশুর শরীর ফুলে যাওয়া, তীব্র জ্বর, বদহজম সহ নানা রোগে আক্রান্ত আর পশুর পেটে গেলে বিষক্রিয়া হচ্ছে। কেবল পশুই নয়, আগাছাটি মানুষের হাতে পায়ে লাগলেও ত্বকের সমস্যা সহ ঘন ঘন জ্বর, মাথা ব্যথা সহ নানা রোগ হতে পারে। সংস্পর্শে কৃষক অথবা পথচারী বলেন, ছোট শিশুরা বলেন, স্কুলগামী বাচ্চারা বলেন, এরা যদি এই উদ্ভিদের সংস্পর্শে আসে, তখন উদ্ভিদের এই পাতা অথবা এক ধরনের ফুল আছে, এগুলা শরীরের সংস্পর্শে আসলে অ্যালার্জি, হাঁচি, কাশি সহ বিভিন্ন ধরনের চর্মরোগ হওয়ার সম্ভাবনা থাকে। গবাদি পশুর ত্বকে এটি ডার্মাটাইটিস করতে পারে, গবাদি পশুর মুখে ঘা তৈরি করতে পারে, লালার পরিমাণ বৃদ্ধি করতে পারে। গবাদি পশুর পেটে গেলে
পেটে বিষক্রিয়া তৈরি হয়, ক্ষুধামন্দা হয়, বদহজম, ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে। বিষাক্ত আগাছা পার্থেনিয়াম নিধনে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছে বলে জানান কৃষি বিভাগ। কৃষক ভাই যারা আছেন, কৃষক ভাইদের পরামর্শ থাকবে তারা যাতে এই গাছটা, বিশেষ করে পার্থেনিয়াম প্রজাতির গাছটা দেখা মাত্রই সেটা আগাছানাশক দিয়ে হোক অথবা বিভিন্নভাবে হোক এটা ধ্বংস করে আর কি। পার্থেনিয়াম শুধু ফসলের ক্ষতি করে না, এটি মানুষ ও গবাদি পশুর স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। এটি দমনে জনসচেতনতা জরুরি। আফরিন পপি, মোহনা সংবাদ। এবারে জানাবো আন্তর্জাতিক সংবাদ। শান্তি চুক্তি না হলে বুধবার থেকে ফের ইরানে অভিযান শুরু হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে আলোচনার ছলে তেহরানকে আত্মসমর্পণে যুক্তরাষ্ট্র বাধ্য করতে চাইছে বলে জানিয়েছেন ইরানের সংসদের স্পিকার। আবার অভিযান শুরু হলে যুদ্ধে এবার নতুন কার্ড প্রদর্শন করা হবে বলেও জানান তিনি। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। পাকিস্তানের মধ্যস্থতায় দ্বিতীয় দফায় সম্ভাব্য বৈঠকের আগে ইরান সমঝোতায় আসবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করলেও দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হুমকি অব্যাহত রয়েছে। শান্তি চুক্তি না হলে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা খুবই কম এবং যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা থেকে ফের ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছে ট্রাম্প। এদিকে ইরান পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ দাবি করেছেন আলোচনার ছলে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে চাইছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র যদি ফের ইরানে অভিযান শুরু করে তাহলে এবার যুদ্ধক্ষেত্রে ইরান নতুন কার্ড প্রদর্শন করবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার জনসভায় কড়া ভাষা ও আক্রমণাত্মক বক্তব্য কমিয়ে আনার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে। পাকিস্তানের আশঙ্কা ট্রাম্পের এ ধরনের উস্কানিমূলক মন্তব্য আগামীতে অনুষ্ঠিত হতে যাওয়া উচ্চ পর্যায়ের শান্তি আলোচনার সুষ্ঠু পরিবেশকে বিঘ্নিত করতে পারে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। এবারে জানাবো ক্রিকেট। চুক্তি ভাঙার দায়ে শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন সানাকাকে এক মৌসুমের জন্য পাকিস্তান সুপার লিগে নিষিদ্ধ করেছে পিসিবি। লাহোর কালান্দাসের সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসে যোগ দেয় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বোর্ডের ভাষ্য অনুযায়ী সানাকা একক সিদ্ধান্তে দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। এই সিদ্ধান্তের কারণে 2027 পিএসএল এ অংশ নিতে পারবেন না সানাকা। শেষ করবে মোহনা সংবাদ, যাবার আগে শিরোনাম বলে আরও এক। এসএসসির প্রথম দিনের পরীক্ষা শেষ, ভোগান্তি ছাড়াই অংশগ্রহণের সুযোগে সন্তুষ্ট শিক্ষার্থীরা। নকলমুক্ত পরিবেশ দাবি অভিভাবকদের। সংরক্ষিত নারী আসন নির্বাচনে বিএনপি জোট ও 11 দলীয় ঐক্যের মনোনয়ন জমা, ভোট গ্রহণ 12ই মে। সরবরাহ বৃদ্ধির ঘোষণাতেও পেট্রোল পাম্পে কাঁচানি জ্বালানির সংকট, মেলছে না চাহিদা মাফিক তেল, সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের তাগিদ। এবং নওগাঁয় শিশুসহ একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা, টেকনাফের বাহারছড়া পাহাড় থেকে 3 মরদেহ উদ্ধার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।